বিকেলবেলা সবেমাত্র রাতের রান্না শেষ করলাম। গোসল করার জন্য বাথরুমে যাব, এমন সময় রহিমা কাকি হতদন্ত হয়ে ছুটে আসলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, মারে তোর কপাল পুড়েছে, তোর স্বামী আলভি নাকি পার্কে কোনো মেয়ের সাথে খারাপ অবস্থায় ধরা পড়েছে, পুলিশ নাকি ওদের বিয়েও দিয়ে দিয়েছে। কাকির এসব কথা আমি বিশ্বাস করতে পারলাম না। হতবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। হয়তো কাকি কিছু ভুল শুনেছে, আলভি কখনো এই কাজ করতে পারে না। চাচির কথায় কোনো উত্তর না দিয়ে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। মনে মনে খুব টেনশন হচ্ছিল। এটা আমি কি শুনলাম? পানির কলটা ছেড়ে দিয়ে নীরবে কান্না করলাম। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ হলো। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দরজা খুলে দিলাম। আমার বিশ্বাসকে মিথ্যে প্রমাণ করে আলভি তার সদ্য বিবাহিত বউ নিয়ে বাড়িতে প্রবেশ করলো। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, একটা সাধারণ 3 পিস পরে আছে। হঠাৎ করে বিয়ে হয়েছে বলে হয়তো কোনো সাজগোজ করতে পারেনি। এমন সময় শাশুড়ি মা হতদন্ত হয়ে ওর কাছে ছুটে আসলো। আলভি, এসব কি শুনছি বাবা? পুকুর ঘাটে বসে কাপড় ধুচ্ছিলাম, এমন সময় আবেদা আপা এসে খবরটা দিল। তুই কি সত্যি বিয়ে করেছিস নাকি? আলভি চোরের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। এত সময় হয়তো মনের কোথাও সামান্য বিশ্বাস বেঁচে ছিল যে আলভি বলবে এটা ওর বউ নয়, ও বিয়ে করেনি। কিন্তু এখন আর কোনো আশা নেই। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। শাশুড়ি মা নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তোর পছন্দ তো বেশ, মাশাআল্লাহ সুন্দর আছে। তা বাবা, এইভাবে বিয়ে করতে গেলি কেন? আমাকে বললেই তো আমি তোর বিয়ে দিয়ে দিতাম। আমি পুরোটা থ হয়ে দেয়ালে হেলান দিয়ে কান্না করে যাচ্ছি। তারা আমাকে কিছু না বলে ভেতরের রুমে চলে গেল। আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে নেই, কোনো দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর একটা স্বপ্ন। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে এখান থেকে ছুটে চলে যায়, কিন্তু পা নড়ছে না। 10 মিনিট পর শাশুড়ি মা আবার আসলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কিরে মুখপুরি, এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারিসনি, এখন কি ছেলেটা সুখ দেখে অভিশাপ দিচ্ছিস? শাশুড়ি মায়ের কথায় কোনো উত্তর খুঁজে পেলাম না। সত্যি তো, আমি আলভিকে ধরে রাখতে পারিনি। যদি পারতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ঘরে চলে এলাম, নিজের রুমের দিকে। 1 ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেছে। আমার চিরপরিচিত ঘরটা ফুল আর রঙিন বাতি দিয়ে সেজে উঠেছে। সারা বাড়িতে খুশির আমেজ। বুঝতে বাকি রইল না এটা শাশুড়ি মায়ের করা। কোনো কালেই তিনি আমাকে পছন্দ করতেন না। আমার জন্য শেষ বয়সে শ্বশুরের সাথে তার তিক্ততার সম্পর্ক ছিল। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে শাশুড়ি মা আর শ্বশুর আব্বু কখনোই মিলেমিশে থাকতে পারেনি। রোজই তাদের ভেতর ঝামেলা হতো, আর কারণটা ছিলাম আমি। শাশুড়ি মা প্রায় আমাকে নানান কথা শোনাতেন। শ্বশুর আব্বু তার প্রতিবাদ করতে গেলেই দুজনের ঝগড়া লাগতো। আজকেও তার ব্যতিক্রম নয়। আমার শাশুড়ির সাথে শ্বশুরের প্রচন্ড রকম বাড়াবাড়ি হচ্ছে। আমি শাশুড়ির 2 চোখের বিষ, কখনো আমাকে সহ্য করতে পারে না। একমাত্র ছেলে যদি বউ নিয়ে আলাদা হয়ে যায়, সেই ভয়ে আমার স্বামীর সামনে তেমন কিছু বলতো না। রুম থেকে বের হয়ে নতুন বউয়ের রুমে উকি দিয়ে দেখলাম আলভির নতুন বউ ড্রেসিং টেবিলের সামনে সাজগোজ করার জন্য বসে আছে। আমার শাশুড়ি দৌড়ে এসে নতুন বউকে সাজিয়ে দিচ্ছেন। এসব কাণ্ড দেখে আমার চোখের পানি থামে না। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এখানে দাঁড়িয়ে এসব দেখা মৃত্যু যন্ত্রণার সমান। তাই চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। হঠাৎ আমার পেছন থেকে চিরপরিচিত সেই কণ্ঠস্বর কানে ভেসে এলো। আমাকে বাসর ঘরে যাওয়ার অনুমতি দেবে না? এত কষ্টের মাঝেও হাসতে ইচ্ছে করলো খুব। বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে, এখন নাটক সিনেমার মতো আমার কাছে অনুমতি চাচ্ছে বাসর করার। মানুষ কত অভিনয় করতে পারে। ইচ্ছে হলো আলভিকে গিয়ে থাপ্পড় দিয়ে প্রশ্ন করি, কেন এমনটা করলে তুমি? এই ছিল তোমার ভালোবাসা? ভালোই যদি না বাসতে তাহলে দিনের পর দিন কেন ভালোবাসি বলেছ? কিন্তু কোনো প্রশ্নই করলাম না, নিজের মতো দাঁড়িয়ে রইলাম। কি হলো, আমার সাথে কথা বলবে না তুমি? নিজের নতুন বউ অপেক্ষারত রেখে প্রাক্তন বউয়ের সাথে কিসের কথা আপনার? তুমি কিন্তু আমার প্রাক্তন স্ত্রী না। তোমার সাথে আমার ডিভোর্স হয়নি, আর না তো কোনো বিচ্ছেদ। তুমি এখনো আমার বউ। প্রাক্তন হতে গেলে বিচ্ছেদ বা ডিভোর্সের দরকার হয় না। মৃত মানুষের সাথে কিন্তু কারো সম্পর্ক থাকে না। আমি তোমার কাছে মরে গেছি। আলভির কথার কোনো জবাব দিলাম না। ইচ্ছে করছিল চিৎকার করে বলি, হ্যাঁ আপনি মৃত আমার কাছে, কিন্তু মুখে কিছু বলতে পারলাম না। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আলভি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হলো বলো? আমি মরে গেছি তোমার কাছে। আমি ওর কথার জবাব না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। কখনো ভাবিনি আলভির বাঁধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। আলভি আমাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলল, কি হলো বলো? আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমি চিৎকার করে বলে উঠলাম, আপনার কথার উত্তর দিতে আমি বাধ্য না। নিজেকে সদ্য বিয়ে করা বউয়ের কাছে গিয়ে সব করুন, আমাকে দয়া করে ছেড়ে দিন। আলভি কর্কশ গলায় বলল, তাহলে কার কথার জবাব দিতে বাধ্য তুমি? রাগে আমার নিঃশ্বাস বড় হয়ে যাচ্ছিল। ফুসফুস করতে করতে জ্ঞান হারিয়ে আলভির হাতের উপরে ঢলে পড়লাম। তারপর কি হয়েছে মনে নেই। চোখ খুলে দেখলাম আমি ফুল দিয়ে সাজানো খাটে শুয়ে আছি। হ্যাঁ, এটাই আমার ঘর, যা অন্য কারোর জন্য সেজে উঠেছিল। কিন্তু আমি এখানে কেন? চারিদিকে খেয়াল করে দেখলাম সকলে আমাকে নিয়ে বসে আছে।
শাশুড়ি মা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে ঝাঁঝালো গলায় বললেন, আমার ছেলেটাকে কি তাবিজ পরা খাইয়েছিস তুই? শাশুড়ি মায়ের কথার অর্থ আমি বোধগম্য হলাম না। আমার সাথে কি হচ্ছে বোঝার চেষ্টা করলাম। এমন সময় আলভি একজন ডাক্তার নিয়ে আসলেন। আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এই যে ডাক্তার আমার প্রেশার মাপতে লাগলো। ভাবতেও হাসি পায়, যে মানুষটা আমার আত্মাটাকে মেরে ফেলেছে সেই আমার শরীরের চিকিৎসা করার জন্য ডাক্তার ডেকে এনেছে। কতটা হাস্যকর। আলভি সাহেব, ওনার প্রেশার বারবার উঠানামা করছে, হয়তো মানসিক চাপের মধ্যে আছে বলে মনে হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছিল। ওনার দিকে একটু খেয়াল রাখবেন, আর কোনো প্রকার মানসিক চাপ দেওয়া যাবে না। আমি 2টো ওষুধ লিখে দিচ্ছি, রাতে খাইয়ে দেবেন। ডাক্তার সাহেব কথাগুলো বলে আলভির সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। আলভি চলে যেতেই শাশুড়ি মা মাথা চাপড়ে বলে উঠলেন, কি হয়েছে ছেলেটার? আমার এই মেয়েকে যদি এত ভালোবাসে তাহলে কেন আর একটা মেয়েকে বিয়ে করে এনেছে? আমার ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? ও আল্লাহ গো, বলেই কান্না করতে করতে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ঔষধ নিয়ে আলভি বাসায় ফিরল। শাশুড়ি মা আলভিকে জিজ্ঞেস করলেন, এসব কি করছিস তুই? মার কথার উত্তর না দিয়ে উল্টো মাকে বলল, মা তুমি নীলিমা থাকার জন্য গেস্ট রুমটা খুলে দাও। শাশুড়ি মা হা করে আলভির দিকে তাকিয়ে রইল। সেই সাথে আমিও হতবাক হয়ে রুম থেকে কথাগুলো শুনছিলাম। তারপর দরজার আড়ালে এসে দেখছি কি হচ্ছে। শাশুড়ি মা ঝাঁঝালো কণ্ঠে বললেন, এসব কি আলভি? নতুন বউ গেস্ট রুমে কেন থাকবে? আর তোমার ঘরে কে থাকবে? আলভি শান্ত গলায় বলল, এতদিন যে থাকতো আজও সে থাকবে। আমি অনেক বেশি ক্লান্ত মা, প্লিজ তুমি ঘুমাও। শাশুড়ি মা গজগজ করতে করতে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। মেয়েটাও পুতুলের মতো শাশুড়ি মায়ের সাথে চলে গেল। এদিকে আমি বিছানায় এসে শুয়ে থাকলাম। মা চলে যাওয়ার সাথে সাথে আলভি দরজা বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়ল। আলভিকে আজ কেমন রহস্যময় লাগছে আমার কাছে। নতুন বউ থাকতে আপনি আমার কাছে ঘুমাচ্ছেন কেন? আলভি মাথার চুল টানতে টানতে বলল, আগের বউ বাসর ঘরে যাবার অনুমতি দেয়নি তাই। আলভির এমন কথায় আমার খুব রাগ হচ্ছে। আমার সাথে এমন করে কি মজা পাচ্ছে কে জানে। এদিকে আমি শোকে পাথর হয়ে গেছি, অন্যদিকে সে হেয়ালি করছে। মানে কিসব বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলেন তো। আলভি শোয়া থেকে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলল, একটা মানুষ জীবনে কতবার বিয়ে করে তানিয়া? যতবার একটা মানুষের ইচ্ছে করে। আলভি আর কিছু না বলে শুয়ে পড়ল। আমি কিছু বলতে গিয়েও বললাম না, হয়তো আমার সাথে কথা বলতে চায় না। বিছানা থেকে উঠতে যাব এমন সময় আলভি আমার হাত টেনে ধরলো। এবার আর সহ্য হচ্ছে না। আলভির উদ্ভট ব্যবহার আমি আর নিতে পারছি না। আলভি কি বুঝতে পারছে না ওর দ্বিতীয় বিয়ে আমাকে ঠিক কতটা কষ্ট দিচ্ছে? নাকি জেনে বুঝে আমার সাথে মজা করছে? হয়তো আমাকে কষ্ট পেতে দেখে ওর আনন্দ হচ্ছে। আমি আলভির হাত ছাড়াতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। ঝাঁঝালো কণ্ঠে বললাম, কি হয়েছে? হাত ধরেছেন কেন? কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানে যাই না কেন আপনার কি? একটু বলেন তো। আপনি তো অন্য কারো। অন্য কারো মানে? কিছু না, এখন কোথাও যাবে না, চুপচাপ শুয়ে পড়ো। ডাক্তার বলেছে তোমার বিশ্রামের প্রয়োজন। আমি ওর কথায় তেমন হেলদোল দেখলাম না। জোর করে উঠে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আলভি খাট থেকে উঠে এসে আমাকে কোলে তুলে নিল, তারপর বিছানায় নিয়ে শুয়ে দিল। বলল, কোথাও যাওয়া যাবে না বলছি তো। আমি আর সহ্য করতে পারলাম না। আলভিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। সত্যি এসব আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। আলভির এই ব্যবহার আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমাকে নিয়ে যদিও এতটাই ভাবে, তাহলে কি করে দ্বিতীয় বিয়ে করতে পারলো? আলভি আমাকে কিছু বলল না, চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর আমি ওর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে করতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে সারা শরীর অনেক ব্যথা অনুভব করলাম। মাথাটাও বড্ড জ্বালা করছে। আলভিকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। কোথায় গেছে কে জানে। শরীরে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর এসেছে। কোনো রকমে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলাম। আমাকে দেখে শাশুড়ি মা বলে উঠল, এই কালনাগিনী মেয়েটা আমার ছেলেটার মাথা মুড়িয়ে খেয়েছে। ছেলেটা একটু সুখে থাকতে পারে না। কি তাবিজ করেছে কে জানে। এত সুন্দর একটা নতুন বউ থাকতে শেষে কিনা সারা রাত এর সাথেই কাটালো। আল্লাহ গো, এ আমার কি হলো গো। এভাবে কান্না করতে লাগলো। নতুন বউ পাশে একটা চেয়ারে বসেছিল। শাশুড়ি মায়ের কথা শুনে বলে উঠল, আপনি মনে হয় অনেক টিভি সিরিয়াল দেখেন তাই না? আপনার ব্যবহার একদম সিরিয়ালের শাশুড়িদের মতো লাগছে। নতুন বউয়ের কথা শুনে শাশুড়ি মা নিজের কপাল চাপড়ে বললেন, আমার ছেলে কাকে বিয়ে করে এনেছে? আল্লাহ গো, যার জন্য করি চুরি সেই বলে চোর। আলভি বাবা, তোর কপালটা অনেক খারাপ রে। এইসব মেয়ে তোর কপালে জুটলো। আমার ভাইয়ের মেয়েটা কত ভালো ছিল, শুধু তোর বাপের জন্য মেয়েটাকে ছেলের বউ করতে পারলাম না। লোকটা নিজের ছেলের ভালো বুঝতে পারলো না। শাশুড়ি মা এবার সত্যি সিরিয়ালের শাশুড়িদের মতো ভাব করছে। নতুন বউ অবশ্য শাশুড়ি মাকে কিছু বলল না, ভাবলেশীন ভাবে বসে রইল। কিছুক্ষণ পরে অন্য রুম থেকে আলভি নীলিমার নাম ধরে ডাকতে লাগলো। নীলিমা আলভির গলা পেয়ে ছুটে দৌড়ে গেল। তারপর তারা দুজন মিলে রুমে গিয়ে দরজা আটকে দিল। কাল হয়তো আলভি আর নীলিমা মিলে আমার সাথে মজা করেছে। না, অনেক হয়েছে। আজ আমি এই বাড়ি থেকে চলে যাব। আলভিরের নাটক আমি আর নিতে পারছি না। চোখ মুছতে মুছতে সিঁড়ি দিয়ে হাঁটা ধরলাম। সম্মানিত দর্শক, বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।